বন্য বন্য এই অরণ্য ভালো, বন্য বন্য এই অরণ্য ভালো, অন্ধকারে সূর্য সোনা আলো, অন্য মনে জনারণ্যে বন্দি হয়ে থেকে কি হবে, কি পাবে, নিজেকে হারাবে। লা 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 লা। বন্ধু ঘরে ঘুরে ফিরে যাব নয়ন হারিয়ে, স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়িয়ে, বন্ধু ঘরে ঘুরে ফিরে যাব না আর হারিয়ে। নমস্কার, আমি স্বপন আপনাদের সাথে। বয়সটা কোনো ফ্যাক্টর নয়, জানেন। অনেক মানে ভালো ভালো ডাক্তার বলুন বা ফিজিক্যাল ট্রেনার বলুন, তারা বলেন, বা বড় বড় ধরুন না খ্যাতনামা খেলোয়াড়রা তারা বলেন বয়সটা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে যে আপনি কতটা ফিট, শারীরিকভাবে আপনি কতটা ফিট, সেটাই সবচেয়ে বড় কথা। একটা কথা উঠেছিল মাঝখানে যে সবাই যখন বার্ধক্যজনিত কারণে হোক বা বয়সের কারণে হোক প্রত্যেকে অবসরে চলে গেছেন। আমি ভারতের ধরুন প্রধানমন্ত্রীর মধ্যে অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রয়াত, নরসিমহা রাও ছিলেন কংগ্রেসের, এরাও কর্মক্ষম ছিলেন। এরা তো প্রায় 70+ এজেই প্রধানমন্ত্রী পদে বসেছিলেন। আর তারপরে ধরুন অন্যান্য মন্ত্রী যারা ছিলেন, এল.কে. আদবানি, মুরলীধর যোশী, এরা বয়সজনিত কারণে বানপ্রস্থে চলে গেছেন। যাই হোক, এইসব কথা মনে রেখেও আমি একটা কথা বলি। আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, ইনার ভাবধারা, ইনার চিন্তা, ইনার কর্মদক্ষতা অন্যান্যদের থেকেও অনেকটা এগিয়ে উনি। 75 এজ, 75 বছর বয়স ওনার, কিন্তু দেখে কি মনে হয় একটা জায়গা থেকে ধরুন বা বিভিন্ন জায়গা থেকে ধরুন একটা মানে কথা উঠেছে যে নরেন্দ্র মোদী কেন অবসর নেবে না, 75 রানিং। কিন্তু একটা কথা মনে রাখবেন যে নরেন্দ্র মোদী 75 বছর এজ হতে পারে, কিন্তু তার কর্মদক্ষতা, তার চিন্তা ভাবনা, তার প্রত্যেকটা পরিকল্পনা অন্যান্যদের তুলনায় অনেকটা তিনি এগিয়ে আছেন। এটাই তার অ্যাডভান্টেজ। সেরকম একটা কথা সমীক্ষা উঠে এসেছিল যে মোদিজির নেতৃত্বের মূল্যায়নে বয়স একেবারেই প্রাসঙ্গিক নয়। দেখুন, 24 বছরে উনি একটি দিনও বা একটি বাড়ির জন্য ছুটি নেননি। এটা কে বলছে? আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলছেন যে গত 24 বছরে তিনি নাকি একদিনও ছুটি নেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে এমন অজানা তথ্য ফাঁস করলেন তারই ডান হাত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি মিডিয়ার একটা অনুষ্ঠানে মোদী সম্বন্ধে এই অমিত শাহকে একটা কথা বলতে শোনা গিয়েছিল যে আমি একজন মাত্র মানুষকে দেখেছি যিনি 24 বছরে একটিও ছুটি নেননি, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। দেখবেন কোনো বিদেশ ভ্রমণে যখন উনি যাচ্ছেন, প্লেনে যখন ওঠেন, তার ওঠার ভঙ্গিমা বা বিদেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে, সে প্রেসিডেন্ট হোক বা প্রধানমন্ত্রী হোক, তাদের সঙ্গে সমান্তরে তিনি হাঁটেন বুক চিতিয়ে। তাকে দেখে মনে হয় না যে তিনি বয়সের ভারে নুব্জ হয়ে গেছেন। এটা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। আর সেই জন্য যেটা দিয়ে বলা শুরু করেছিলাম যে বয়সটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়। এটা সবসময়
আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা আমরা গর্বিত, সে বিরোধী পক্ষ হোক বা আমরা হোক, সবারই প্রধানমন্ত্রী কিন্তু তিনি। রাজনৈতিকভাবে মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমরা গর্বিত যেরকম একজন প্রধানমন্ত্রী এত কর্মক্ষম, এত দক্ষতা, এই বয়সে 75 বছর বয়সে ইনি একদম বলতে গেলে 35-40 বছর যুবকদের মতো ছুটে বেড়াতে পারেন, বলদীপ্ত কণ্ঠে তিনি ভাষণ রাখতে পারেন। এটাই আমাদের গর্ব হওয়া উচিত, আমরা এই জন্য গর্বিত বোধ করা উচিত। এবার দেখুন, এবং শাহ কি বলেছেন জানেন, যে জনসেবার প্রতি নিবেদিত প্রাণ না হলে সত্যি এটা করা সম্ভব নয়। একদম সামান্য একজন চা বিক্রেতা, বাবা চা বিক্রি করতে, তিনি অনেকবার তার কথা প্রসঙ্গে বলেছেন যে আমার বাবা মা আমাকে এইভাবে মানুষ করেছেন, আমি কিন্তু নেপো কিড নই, মানে হীরের চামচ মুখে নিয়ে জন্মায়নি। আমাকেও বাবার দোকানে সাহায্য করতে হয়েছে, চায়ের কাপ নিয়ে দৌড়াতে হয়েছে গুজরাটের বদোদরা স্টেশনে ট্রেন এসে তাদের চায়ের কাপ নিয়ে কেটে নিয়ে যেতে হয়েছে। আজকের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী নিজের দক্ষতায় তিনি উঠে এসছেন, কিন্তু কোনো বংশধরদের প্রভাবে তিনি তো নেপোকিড নন, মানে কোনো প্রভাবশালী বা ক্ষমতাশালী কোনো পরিবার থেকে তিনি উঠে আসেননি। আজকে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন একদম রাষ্ট্রীয় সেবক সংঘের সাধারণ একজন প্রচারক থেকে উঠে এসছেন, তারপর গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তারপরে তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। দেখিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সারা বিশ্ব তাকে কুর্নিশ করে। বড় বড় শক্তিমান শক্তিশালী দেশ, তাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা তাকে লাল কার্পেট বিছিয়ে তাকে অভ্যর্থনা করেন। এটা আমাদের গর্ব থাকা উচিত, গর্ব করা উচিত। সব 140 কোটি দেশবাসী রাজনীতির মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এমন কিছু আমাদের করা উচিত নয় যাতে দেশের বদনাম হয়, এমন কিছু বলা উচিত নয় যাতে দেশের ক্ষতি হয়, সারা বিশ্বের কাছে যেন আমাদের দেশের মাথা নিচু না হয়ে যায়। এই অমিত শাহ কি বলেছেন জানে? অমিত শাহ এই কথাই বলেছেন যে একসঙ্গে এতগুলো তার গুণ, এতগুলো তার ঈশ্বরের আশীর্বাদ, যে ভারতের বিদেশ নীতি আগে ছিল মেরুদণ্ডহীন, এই নীতিকে মেরুদণ্ড জুগিয়েছেন নরেন্দ্র দামোদর মোদী, অমিত শাহ বলছেন। আর সেই কারণে তিনি দেশ তথা বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী। এটা অপ্রিয় সত্য কথা হলেও অনেকের কাছে সত্য কথা, এটা মানতে হবেই। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মবার্ষিকী উদযাপনের মধ্যেই বিজেপি ও সংঘ পরিবারের বয়সসীমা সংক্রান্ত বিধি নিয়ে জল্পনা জোরদার হয়েছে। লালকৃষ্ণ আদবানি এবং মুরলীমোহন যোশীর মতো প্রবীণ নেতাদের অবসরের প্রসঙ্গ তুলে সমালোচকদের প্রশ্ন যে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে অন্য নিয়ম কেন। আমি জানি না, যেসব সমালোচকরা বয়স নিয়ে নরেন্দ্র মোদীর সম্বন্ধে বলেছে যে সবাই যখন ওই বয়সে অবসরপ্রাপ্ত হয়েছেন, নরেন্দ্র মোদী কেন হবে না। তারা হয়তো ঈর্ষান্বিতভাবে হতে পারে, আমি জানি না, কিন্তু আমি যতগুলো কথা বললাম বা অমিত শাহর কথাগুলো উদ্ধৃত করে বললাম, সেটা বুঝতে হবে যে বয়সটা নট আ ফ্যাক্টর। নরেন্দ্র মোদীর চরণে বরণে দাপটে দেখে বোঝা যায় যে তিনি একজন 30 থেকে 40 বছরের যুবক। 75 বছর যুবক বলাই যেতে পারে। এখনও তিনি সমানভাবে সব বিশ্ব দাপিয়ে বেড়ান, ছুটে বেড়ান দেশের স্বার্থে। এবং প্লেনে যখন তিনি ওঠেন বা প্লেন থেকে যখন নামেন সিঁড়ি দিয়ে, তখন তার সেই হাঁটাচলার মধ্যে বোঝা যায় যে তিনি 75 বছরের বৃদ্ধ নন, তিনি নবযুবা শক্তিমান প্রাণবন্ত একজন 75 বছরের ইয়ং ম্যান। এইবার 9-এর দশকের রাজনৈতিক মহলে, 9-এর দশকের যে রাজনৈতিক মহল, তাদের ভাষা এবং অভিব্যক্তির ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসে। আর সেই সময় সরকারের কম বয়সীদের বসানোর একটা প্রবণতা দেখা দেয়।
সেখানে রাজনীতিকদের অভিজ্ঞতার বিষয় নিয়ে তেমন পর্যালোচনা চোখে পড়েনি। ব্রিটেনের কিংবা আমেরিকার এই বয়সসীমা নিয়ে বাড়াবাড়ি শুরু হয়েছিল। যেমন আমেরিকার বিল ক্লিন্টন তার দ্বিতীয় মেয়াদ শেষ করেছেন ৫৪ বছর বয়সে, জর্জ ডব্লিউ বুশ ৬২ বছর বয়সে, এবং অন্যদিকে বারাক ওবামা ৫৫ বছর বয়সে। অন্যদিকে ব্রিটেনে টনি ব্লেয়ার অবসর নিয়েছিলেন ৪৯ বছর বয়সে। আর ক্যামেরন, ব্রিটেনের প্রধানমন্ত্রীদের কথা বলছি আমি, ক্যামেরন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট, উনি ছেড়েছেন তার গদি ৪৯ বছর বয়সে। আর লাস্ট গ্রেট ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক, মাত্র ৪৪ বছর বয়সে তারা ক্ষমতার আসন থেকে অবসর নিয়েছেন। সে নির্বাচন হেরে যান বা প্রথাগত কারণে হোক, যে কোনো কারণে হোক। কর্মদক্ষ আধিকারিকদের সংখ্যা কিন্তু সীমিত। বছরের পর বছর ধরে আইনসভা এবং সরকারের কাজ করার ফলে যে অভিজ্ঞতা প্রবীণরা অর্জন করেন, তার সুফল থেকে বঞ্চিত হওয়ার পশ্চিম দুনিয়ার নেতৃত্বে সংকট দেখা যায়। এর পিছনে রয়েছে নবীন আসক্তি। তবে ধীরে ধীরে ব্রিটেন এবং আমেরিকা নিজেদের শুধরে নেয়। ১৯৯৭ থেকে ২০১৩-র মধ্যে মার্কিন প্রেসিডেন্টের গড় বয়স দাঁড়িয়েছিল ৫২ বছর বয়সে। আর ২০১৭ থেকে ২০২৫ সাল এর মধ্যে মার্কিন প্রেসিডেন্টের গড় বয়স দাঁড়িয়েছিল ৫২ বছর বয়সে। আর এই দেখুন, এই যে ২০১৭ থেকে ২০২৫-এর মধ্যে যে এই যে গড় বয়স, সেটা ঠিক ৫২ বছর নয়, ৫২ বছরটা বলেছি ১৯৯৭ থেকে ২০১৩-র মধ্যে। এটা মার্কিন প্রেসিডেন্টের গড় বয়স ছিল। আর ২০১৭ সাল থেকে ২০২৫ সালের মধ্যে এই গড় বয়স দাঁড়ায় মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে ৭৫ বছর বয়স, যেটা এখন ডোনাল্ড ট্রাম্পের বয়স। তুলনা করতে পারেন, তার কথাবার্তা অনেকেই বলে মস্তিষ্ক বিকৃত হতেই পারে। তার কথাবার্তার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট সুলভ একদম নয়, খুব দুঃখজনক লাগে। ৭৫ বছর বয়স ওনার মস্তিষ্ক ঠিক কাজ করছে কিনা, সারা বিশ্ব সেটা নিয়ে খুব সমালোচনা করছেন বা চিন্তা করছেন। যা নয় তাই তিনি বলে যাচ্ছেন, কাজ কারবার যা করছেন, এটা মার্কিন প্রেসিডেন্ট সুলভ নয়। বয়সটা ৭৫ বছর বয়স প্লাস। আর যেটা হচ্ছিল যে ট্রাম্পের যে পূর্বসূরি, ওবামার থেকে ১৫ বছরের বড় এই ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেনে ক্লিয়ার স্টামার, তিনি দায়িত্ব নিয়েছেন ৬১ বছর বয়সে। অবসরের সময় ব্লেয়ারের বয়স ছিল যা ছিল, তার থেকে স্টামারের বয়স ৭ বছর বেশি প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে। অর্থাৎ সরকার এবং প্রশাসনের বিষয়গুলি নিয়ে ভোটদাতাদের চিন্তাভাবনা ভিন্ন খাতে বইছে। তারা দক্ষ নেতা চান, আর সেখানে বয়স কোনো বিষয় নয়। একদম এই কথাটাই আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটা দেশের জনগণ চায় একজন কর্মক্ষম দক্ষ নেতা বা প্রধানমন্ত্রী। সে তার বয়স ৮০ বছর হতে পারে, ৬০ বছর হতে পারে, ৭০ বছর হতে পারে, ডাজেন্ট ম্যাটার। শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা ভারতবাসী চায় আমাদের দেশের প্রধানমন্ত্রী, সে যে রাজনৈতিক দলের হোক না কেন, যেন কর্মক্ষম থাকে, দাপুটে হয়, কর্মচঞ্চল প্রাণবন্ত যেন হয়। তার কর্মদক্ষতার মধ্য দিয়ে, তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যেন সারা বিশ্বকে দাবিয়ে রাখতে পারে। সেটা সব দেশবাসী চাইবে। তার দেশের প্রধানমন্ত্রীর সম্মানের মূল্যায়নটা প্রত্যেক নাগরিকরাই করবে। আর অনেক দেখুন, যেটা বলছিলাম যে যেখানে বয়স কোনো ফ্যাক্টর হতে পারে না,
ভারতে দক্ষভাবে কাজ করে গিয়েছেন অনেক প্রবীণ প্রধানমন্ত্রী। পিভি নরসিংহ রাও 1991 সালে যখন আর্থিক সংস্কারের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি ছিলেন 70 70+। আর মোদির ঠিক আগে, বর্তমান আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠিক আগে প্রধানমন্ত্রী মনমোহন সিং এই প্রধানমন্ত্রী পদে ছিলেন। তার বয়স তখন ছিল 81 বছর পর্যন্ত। আর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কিংবা এনসিপির শরদ পাওয়ার তাদের দলের প্রধান হিসেবে কাজ করছেন 80 বছর পার করেও দলে নিজেদের রাজনৈতিক দলের কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন। এই জন্য খামোকা ঈর্ষান্বিত হয়ে বা রাজনৈতিক মতপার্থক্যের প্রতিফলিত হয়ে প্রভাবিত হয়ে নরেন্দ্র মোদীর সম্বন্ধে এই ধরনের মূল্যায়ন করা ঠিক নয় যে তার 75 বছর হয়ে গেছে, তাকে অবসর নিতে। আরে ভাই, কালিদাসের মতো যে ডালে বসেছো সেই ডালটাই কাটছো। এটা আমার মতো একজন সাধারণ কম শিক্ষিত মানুষের ভাবধারা থেকেই বলবো। বিজেপিতে প্রায় 2004-এ পুনর্নির্বাচিত হওয়ার জন্য অটল বিহারী বাজপেয়ী যখন প্রচারে সামিল হন, তখন তার বয়স ছিল 79 বছর। দেখুন, অটল বিহারী বাজপেয়ী একজন অসামান্য ব্যক্তিত্ব। বিয়েটা করেননি, কেউ আঙুল তুলে বলতে পারবেন। অসাধারণ বাগ্মী, অসাধারণ ইলোকিউশনিস্ট। তার বাগ্মিতা সুপরিচিত, দুর্ধর্ষ বাগ্মিতা, যার কিছুটা পেয়েছেন আমাদের নরেন্দ্র মোদী। মঞ্চে দাঁড়িয়ে বা যেখানে সভা করেন সেখানে আজে বাজে কথা তিনি বলেন না, মানুষ শোনেন। নেচে নেচে বলা বা এধার থেকে ওধার করে মাইক্রোফোন নিয়ে যা মুখে এলো তাই বলে গেলাম, দিস ইজ নট এ লিডারশিপ। তাকে বাগ্মিতা বলে না। অটল বিহারী বাজপেয়ী তার বাগ্মিতা সুপরিচিত, তার বিষয়ে এবং সততা নিয়ে তো কোনো প্রশ্নই নেই দলমত নির্বিশেষে। আর এই যে অটল বিহারী বাজপেয়ী, তিনি সংসদে ছিলেন 84 বছর পর্যন্ত, একদম আনবিটেন। 80 বছর পেরোনোর পরও একের পর এক প্রচারী অভিযানে অংশ নিয়েছেন অটল বিহারী বাজপেয়ী। সত্যি তাই, তাকেও কখনো দেখা যায়নি যে এত বয়স হয়েছে তিনি হাঁটতে পারছেন না, বয়সের ভাই নুগ্ধ হয়ে গেছেন। হোয়াটস নট হ্যাপেন দ্যাট। এটা আমাদের গর্ব, সে যে পার্টি করুক না কেন। আমি এটুকু বুঝি, আমি ভারতবাসী, প্রথমে আমি ভারতবাসী, তারপরে আমি বাঙালি। আমি আমার দেশের প্রধানমন্ত্রী যদি ভালো হয়, আমি মাথায় তুলে তাকে গর্ব করবো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আর গ্রেটেস্ট প্রাইম মিনিস্টার ইন দ্য ওয়ার্ল্ড। সে আমি যে পার্টি করি না কেন বা যে পার্টির সমর্থক করি না কেন, প্রধানমন্ত্রী সবার, সব রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী, আর সব রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে নেতা থেকে শুরু সবার প্রধানমন্ত্রী যিনি ভারতের দেশের প্রধানমন্ত্রী হবে, সে তিনি যে দলেরই বিলংস করুন না কেন, এটা হওয়া উচিত। তবে বিশ্বের কাছে আমরা লড়তে পারব। আর যেটা বলছিলাম যে অটল বিহারী বাজপেয়ী 91 বছর বয়সে তার সংসদীয় জীবনের সমাপ্তি ঘটে। ঠিক মৃত্যু আগ পর্যন্ত তিনি সমানভাবে বড়দীপ্তভাবে তিনি তার রাজনৈতিক কর্মদক্ষতা দেখিয়ে গেছেন। এর জন্য আমরা সত্যি গর্বিত। আর আরেকজনের কথা বলবো, তিনি হচ্ছেন মুরলীমোহন যোশী, বিজেপির একজন দুর্ধর্ষ নেতা, প্রভাবশালী নেতা। তিনি 85 বছর পর্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক সংসদীয় কমিটির দায়িত্ব সামলেছেন। ঠিক কথা, প্রত্যেকেই একটা 80+ এজে এই ধরনের দায়িত্বভার পালন করা, গুরু দায়িত্ব ভার নিয়ে দায়িত্ব পালন করা, ইটস নট এ ম্যাটার অফ জোক। 2014 বিজেপিতে যে বদল
এসেছে তার পেছনে কিন্তু বিজেপির বয়স অনুশাসন কাজ করেনি। মোদির জনসমর্থন বুঝতে পেরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কখনো দেখা যায়নি যে বারান্দায় বসে আরাম করে আয়াস করছেন, বা বিছানায় বসে শুয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন, বা লনে বসে আছেন, বা চা খাচ্ছেন, এরকম রেস্ট অবস্থা থেকে কখনো দেখা যায়নি। সবসময় দেখা গেছে তিনি কর্মব্যস্ততার মধ্যে দিয়ে চলছেন, এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে, কখন দেশ ভ্রমণে যাচ্ছেন দেশের স্বার্থে, কখনো দেখাচ্ছে নিজের বাসস্থানের বাগানে তিনি জল দিচ্ছেন, বা বিভিন্ন রকম বৈঠক তিনি করছেন। এটাও চোখ এড়ায়নি আমাদের। তার কারণ হচ্ছে তিনি একদম শারীরিকভাবে ফিট, বয়স ৭৫ বছর। সমালোচকরা এই বয়সটা নিয়েই সমালোচনা করে যাচ্ছে। তাই ভাবলাম যে এটা নিয়ে একটু আজকে একটা ভিডিও করি। মোদির সাফল্যের অন্যতম চাবিকাঠি কি জানেন? বুদ্ধি বিবেচনার দৌড়ে নিজের প্রজন্মের অন্য সব রাজনীতিকদের থেকে তিনি অনেক কয়েকশো যোজন এগিয়ে আছেন। আমি এই ভিডিও শুরুর আগে বলেছিলাম। এবং এই যে তিনি তার বিচার বুদ্ধি, কর্মদক্ষতা, এই বয়সে তার নিজের সমসাময়িক যে কোনো রাজনৈতিক, সে বিরোধী পক্ষ বলুন বা নিজের দলের বলুন, সবার থেকে তিনি এগিয়ে আছেন, এটা মানতেই হবে। সে আপনি বিরোধী পক্ষ বলে হিস্যার্জিত হয়ে আপনি এটাকে মানবেন না, এইভাবে সত্যকে চাপা দিতে পারবেন না। ট্রুথ ইজ ট্রুথ, সেটা আজ যেন কাল ফেটে বেরোবে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো। আরেকটা কথা দেখুন, যে তিনি যে নিজের প্রজন্মের যে কোনো রাজনীতিকবিদদের থেকে এগিয়ে আছেন তার বিচার বুদ্ধির প্রখরতার জন্য, তীক্ষ্ণ বুদ্ধির জন্য, তুখর বাগ্মিতার জন্য, তার কর্মদক্ষতার জন্য, তার বডি ল্যাঙ্গুয়েজের জন্য, চলনে বলনে, যা বলা যায় তার শুদ্ধ বাংলা ভাষা। আরেকটা কথা হচ্ছে, এবং ক্রমাগত নিজেকে পাল্টে নেওয়ার যে ক্ষমতা, সেটা কজন পারে? প্রতিনিয়ত নিজেকে ভেঙে আবার নিজেকে তিনি তৈরি করছেন। এটা তো দেখুন ভগবত প্রদত্ত প্রতিভা। নাহলে একজন সাধারণ চা দোকানের দোকানির ছেলে হয়ে তিনিও বাবাকে সাহায্যের জন্য চা এবং চায়ের ভার কেটে নিয়ে তিনি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের যাত্রীদের কাছে পৌঁছে দিয়েছেন। সেখান থেকে রাষ্ট্রীয় সেবক সংঘ RSS একজন সাধারণ প্রচারক হয়ে তিনি প্রচার করে বেরিয়েছেন। সংসার ভুলে সংসার ছেড়ে দিয়ে তিনিও তো বিবাহিতা, ওনার স্ত্রীও তো গুজরাট স্কুলের একজন শিক্ষিকা ছিলেন, কিন্তু স্ত্রীকে কখনো তিনি অমর্যাদা করেননি, অসম্মান করেননি। দেশের কাজে তিনি এইভাবেই ঝাঁপিয়ে পড়েছেন। কেউ বলতে পারবে না যে তিনি তার নিজের কোনো আত্মীয় স্বজনকে পদ পাইয়ে দিয়েছেন, কোটি কোটি টাকা জালিয়াতি করে দিয়ে তাদের সুবিধা পাইয়ে দিয়েছেন, বিকজ হি ইজ নট এ নেপো কিড। কালি ছিটাতে পারবে না, মিথ্যা কথা, অনেকে কদর্য ভাষা থেকে আক্রমণ করতে পারে। দেখুন, দোষ এবং গুণ এটা নিয়ে মানুষ, তবে যেগুলো প্রধানত চোখে পড়ে, দুর্নীতিগ্রস্ত নিজের, আপনি দেখুন তাকে যে কোনো অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি বাদ দিয়ে, এইরকম গুটি কয়েক রাজনীতিবিদদের বাদ দিয়ে, বা বিরোধী পক্ষের অনেক সৎ আছেন, তাদের বাদ দিয়ে আপনি দেখতে পাবেন না যে কোনো রাজনীতিবিদ ক্ষমতাশাল পদে বসে সে স্বজন পোষণ করেননি, তার আত্মীয় স্বজনদের সুবিধা পাইয়ে দেননি। আপনি তাকে দেখুন, ভুরি ভুরি উদাহরণ পাবেন আপনি। নরেন্দ্র মোদীর এক ভাই আছে জানেন, তিনি অল ইন্ডিয়া রেশন ডিলার্সের সভাপতি। তিনি একবার দিল্লিতে সারা ভারতবর্ষের সকল রেশন ডিলারদের নিয়ে ওখানে তিনি আন্দোলন করেছিলেন যে রেশন দোকানদের ডিলারদের কমিশনটা বাড়ানোর জন্য। তার দাদা কিন্তু দেশের প্রভাব প্রতিপত্তিশালী একজন প্রধানমন্ত্রী। এটাই ঘটনা।
তিনি ইচ্ছা করলে তার ভাইকে একটা থেকে 50টা রেশন দোকান ডিলার পাইয়ে দিতে পারতেন, বা অন্য কোনো সুযোগ সুবিধা দিয়ে দিতে পারতেন, যেটা আমাদের দেশে, আমাদের রাজ্যে চাকরি চুরি ক্ষেত্রে হয়েছে। নিজের ছেলেরা, নিজের মেয়েরা, সে যোগ্যতা থাকুক বা না থাকুক, বড় বড় পদে বসে আছে, এখনও চাকরি পেয়ে গেছে। আমাদের রাজ্যে মন্ত্রীর মেয়ে বা তাদের সন্তানেরা শিক্ষা দপ্তরে বড় বড় পদে বসে গেছে, বসিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষেত্রে দেখা যায় না। তফাৎটা এখানে, সেটা জনগণ বিচার করবে, আর যে বিচার করতে না পারে তাহলে ভুগবে। যখন এখন যেরকম ভুগছে আমাদের দেশবাসী বা রাজ্যবাসী যেভাবে ভুগছে, আমরা সেরকম ভুগবো আমরা। এটা হচ্ছে কথা। আর সবারও সমান কাহারও না যায় দিন, একটা কথা আছে, দিন কাহারও সমান নাই যায়। শেষ একটা আছে, ফুলস্টপ একটা আছে যে কোনো মানুষের। আর আরেকটা কথা বলি আপনাকে, যে এই যে নরেন্দ্র মোদীর যে নিজেকে সব ক্রমাগত নিজেকে পাল্টে নেওয়া, নিজেকে ভেঙে নিয়ে তিনি আবার পরক্ষণেই নিজেকে গড়ে নিচ্ছেন, সেই একটা যে ক্ষমতা, এটা জন্মগত প্রতিভা ছাড়া হয় না, অসম্ভব। কাউকে তোয়াজ করতে লাগে না, তোষামত করতে লাগে না। দিস ইজ আ গ্রেট প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি, নরেন্দ্র দামোদর মোদী। আমি নিরপেক্ষভাবে বলছি, আমি বিজেপি করি না, আমি কোনো রাজনৈতিক পার্টি করি না। যাকে ভালো লাগে উদাত্ত মনে তার আমি প্রশংসা করি, তার মধ্যে সততাটা প্রধান। সেগুলো বিচার হবে যখন ধরুন আপনি ক্ষমতা থাকবেন না, যখন আপনাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে বা টেনে হিচড়ে যখন নামিয়ে দেওয়া হবে, তখন এই বিচারটা হবে। তখন আপনাকে জনগণের সামনে বিচারিত হতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। ইতিহাস কখনো ক্ষমা করে না, এটা হচ্ছে কথা। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ফিনটেক থেকে সেমি কন্ডাক্টর, অত্যাধুনিক প্রযুক্তি থেকে বাণিজ্য চুক্তি, সব ক্ষেত্রেই চিন্তা ভাবনার নিরিখে তিনি নবীনতম এবং সবচেয়ে সময়োপযোগী একজন দুর্ধর্ষ নেতা, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর তাই যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার দিকগুলি মাথায় না রেখে নিছক বয়সসীমা নিয়ে মাথা ঘামানোটা মূর্খামি, অবাস্তব এবং মানুষের চোখে একটা হেয় প্রতিপন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যে যোগ্যতাকে আপনাকে স্বীকার করতেই হবে, আর যদি স্বীকার না করেন, পরবর্তীকালে আপনিও সেই সমালোচকদের দ্বারাই সমালোচিত হবে, এটা মাথায় রাখবেন। আর আরেকটা কথা কি জানেন, যে নেতা নির্বাচনে ভোটাররা কখনো বয়সের কথা ভাবেন না। যাকে জেতাবেন, আমি মানে শতপথে বলছি, ওই ব্যালট বাক্স চুরি করে পুকুরে ফেলে দিয়ে বুথ জ্যাম করে কাউকে জেতানো, সেই কথা বলছি না। সেগুলো আমাদের দেশে হয়, আমাদের রাজ্যেও হয়, অন্য কোনো দেশে হয় না, বা অন্য কোনো ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এরকম মানে জালিয়াতি ভোট বা যে কোনো নির্বাচনে জালিয়াতি হয় না। ন্যায্য প্রার্থীকে যারা ভোট দেন, তারা চিন্তা করেন না তার বয়স কত, তারা দেখেন যে তিনি কতটা কর্মক্ষমতা আছে, তার কতটা প্রাণবন্ত, তার স্বচ্ছতা, তার সততা ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো কথা আপনার সঙ্গে শেয়ার করবো বলে ভাবছিলাম, যে একটু শেয়ার করি। আজ এইটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু কামনা করি। আর দয়া করে অনুগ্রহ করে আমার ফেসবুক এবং ইউটিউব একটু লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইবটা একটু করে দেবেন। অনেকে দেখছেন, 1500 2000 পর্যন্ত আমার লাইভ দেখেন, কিন্তু সাবস্ক্রাইবটা হয় ইচ্ছাকৃতভাবে করেন না, বা ভুলে যান, বা ভাবেন হয়তো করলে আমি বিরাট কিছু বেনিফিট হয়ে যাব, জানি না, হোয়াট এভার লাইক দ্যাট, ইটস মাই কনসেপশন। যাই হোক, একটু লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইবটা করে দেবেন, এটুকুই কাম্য।
আর কিছু আপনাদের কাছে আমার দাবি নেই। আর যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই আমি আপনাদের সমর্থন, ভালোবাসা পাব এবং তার সঙ্গে আশীর্বাদ। আজ এইটুকু। টাটা, বাই বাই।